হ্যালো স্টুডেন্ট, আজকের এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 479 ভূগোলের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরিতে। তারপরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নুনাটাক্স। তারপরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। তারপরের প্রশ্ন, পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো ক্যাটাবেটিক। তারপরের প্রশ্ন, পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। তারপরের প্রশ্ন, পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত। তারপরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। তারপরের প্রশ্ন, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। তারপরের প্রশ্ন, একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। তারপরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। তারপরের প্রশ্ন, একটি তন্তুজ ফসলের উদাহরণ তুলা। তারপরের প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো ওপরে সবকটি, মোবাইল, ইন্টারনেট, রিমোট সেন্সিং সবকটি। আচ্ছা, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার, আর ডিগ্রি সিটের RF হলো, এটা হবে 2:2.5 লাখ হলো, মাথায় রাখবে। তারপরে দেখো, বিভাগ খতে আমরা যাব শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। শুদ্ধটা হবে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য লক্ষ্য করা যায়। তারপরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এটা অশুদ্ধ। শুদ্ধটি হবে 24 ঘন্টা 52 মিনিট। তারপরের প্রশ্ন, শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটা অশুদ্ধ। তুলা চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ। ওকে। তারপরে, গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, এটা কিন্তু অশুদ্ধ। গুজরাটের প্রধান শিল্প হলো কার্পাস বস্ত্র বয়ন শিল্প। ওকে। তারপরের প্রশ্ন, টপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, এটা শুদ্ধ। ওকে। এরপরে আমরা শূন্যস্থান পূরণ করব। দেখো, প্রথম প্রশ্ন, পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে জল বিভাজিকা। ওকে। তারপরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তি কেন্দ্রাতিক শক্তি গৌণজোয়ার সৃষ্টি কারণ। তারপরের প্রশ্ন, ঘূর্ণাবাত নিম্ন ড্যাশ চাপমুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, নিম্ন চাপমুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, তাহলে ঘূর্ণাবাত নিম্ন চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন, ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ CO2। তারপরের প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত, কাবেরী। তারপরের প্রশ্ন, ড্যাশ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, কানপুরকে। মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলে কি, জনঘনত্ব। তারপরের প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো, প্রথমে, রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত, ধ্রিয়ান। তারপরের প্রশ্ন, কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নামে পরিচিত, নিরক্ষীয় অঞ্চল। তারপরে, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম গ্র্যান্ড ব্যাংক। তারপরে, ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম, এটা হবে মেঘালয়ের শিলং। তারপরে, ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম কান্ডালা। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ। তারপরের প্রশ্ন, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ, জৈব অভঙ্গুর। তারপরের প্রশ্ন, ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম ESO-3। তারপরে বাম দিক ডান দিক মেলাও। দেখো, সিলিকন ভ্যালি সোজা লিখবে, এটা বেঙ্গালুরু। তারপরে, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, এর সোজা লিখবে শিল্প বর্জ্য। তারপরে, চায়ের সোজা লিখবে বাগিচা শস্য। তারপরে, রেল ইঞ্জিন
নির্মাণ কেন্দ্রে সোজা লিখবে চিত্তরঞ্জন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নগুলো। হিমপ্রাচীর কাকে বলে? বারবার এসছে, দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা। দেখো এই যে হিমপ্রাচীরের সংজ্ঞা এতদূর লিখবে, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এতদূর লিখবে, এর ইংলিশটাও হচ্ছে মনে রাখবে কোল্ড ওয়াল। তারপরে অবস্থান দেবে, তারপরে প্রভাবে ইতিবাচক প্রভাবে একটা দেবে আর নেতিবাচক প্রভাবে একটা দেবে, দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ইতিবাচক প্রভাবে একটা দেবে আর নেতিবাচক প্রভাবে একটা দেবে, হলো। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপর প্রশ্ন দেখো, গ্রাবরেখা কাকে বলে? দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা এক কাজ করবে, অর্থটা শুধু লিখবে আর সংজ্ঞাটা লিখবে আর উদাহরণটা লিখবে, হলো। শ্রেণীবিভাগ লিখতে হবে না। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। আর গ্রাবরেখার এটা যে মোরেন, হ্যাঁ, গ্রাবরেখা আর ইংলিশটা যে মোরেন, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, মেরুপ্রভা কাকে বলে? দেখো দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো একদমই দুটি মেরু অঞ্চলে, এখান থেকে একদম এই যে মেরুপ্রভা পর্যন্ত। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো মরা কোটাল বলতে কি বোঝো? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো মরা কোটাল কাকে বলে এতদূর লিখবে। ওকে, ওইটার সঙ্গে তোমরা এই সৃষ্টি বা উৎপত্তি এতদূর কিন্তু যোগ করে দেবে, হলো, নাহলে কিন্তু পুরো নম্বর দেবে না। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন থেকে কম্পোস্টিং বলতে কি বোঝো? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো কম্পোস্টিং এই যে সংজ্ঞাটা দেবে, তারপরে পদ্ধতি দিয়ে এত দূর হলো মানে এখান থেকে এত দূর লিখবে, হলো। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো দেখো তারপরে পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একদম এই যে যেসব বর্জ্য পদার্থ থেকে এই যে এখান থেকে একদম এত দূর লিখতে হবে। ওকে, তারপরের প্রশ্নটা দেখছি। দেখো পরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, রবি শস্য কাকে বলে? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো রবি শস্য কাকে বলে, ইংলিশটাও মাথায় রাখবে, রবি ক্রপ। আচ্ছা, এই সংজ্ঞা লিখবে এত দূর, তারপরে উদাহরণ দিয়ে এত দূর দিয়ে দেবো। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো কালবৈশাখী কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো কালবৈশাখী কি সংজ্ঞাটা এত দূর দেবে। তার পরের অংশটা দেখাচ্ছি। দেখো তারপরে নামকরণ, উৎপত্তি এবং বৈশিষ্ট্য হলো এত দূর লিখতে হবে, হলো। একটু বড় হলেও লিখতে হবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো যে লোহিত মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো, হলো। দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেখিয়ে দিলাম, তোমরা 3-4টে মতো লিখে নেবে। ওকে, তারপরে প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ বনভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো আমি বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখিয়ে দিচ্ছি, তোমরা দুটোর জায়গায় 3-4টে মুখস্থ করে রাখবে, যাতে 3 নম্বরে যদি আসে লিখতে পারো। ওকে, দেখো এই যে তোমাদের অনেকগুলো বৈশিষ্ট্য, তোমরা 3 থেকে 4টে বৈশিষ্ট্য লিখে নেবে, হলো। যদি 3 নম্বরে আসে তখন কিন্তু কাজে লেগে যাবে। আর এখানে যেহেতু দুটো বলছে, দুটোই লিখবে, প্রশ্নে যটা বলবে তটা লিখবে, যদি না বলে তখন কিন্তু 1-1টা বেশি লিখতে হবে। আর নম্বরটাও দেখবে, আর 3 নম্বরে যদি আসে 3টে থেকে 4টে লিখতে হবে, যার জন্য তোমরা 4টে লিখে মুখস্থ করে নেবে, হলো। তারপরের প্রশ্নে যাচ্ছি। উপগ্রহ চিত্র কাকে বলে? দেখো দেখিয়ে দিচ্ছি, এটাও বেশ কয়েকবার এসছে। আচ্ছা, উপগ্রহ চিত্রটা তো আগে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখিয়ে দিয়েছি বেশ কয়েকবার, এটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একবার দেখো, এটাও আগে দেখিয়েছি। ভগ্নাংশ সূচক স্কেল দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এটা সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে।
তারপরে উদাহরণও এতদূর দেবে। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই স্কুলটা, এই পেজ নম্বরটা এখানেই শেষ হচ্ছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমরা পরের স্কুলে যাচ্ছি।